নমস্কার, আমি সুদীপ। আজকে আমরা ইতিহাসের পরবর্তী একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মুঘল যুগের একজন গুরুত্বপূর্ণ শাসক সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব। এখান থেকে আমরা মোট 30টি পূর্ণ এমসিকিউ দেখব, যেগুলি আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্নগুলো এখানে করানো হবে সেগুলোকে বারবার রিভাইজ করো অথবা নোট করে নাও পরবর্তীকালে রিভিশনের জন্য। তো শুরু করা যাক আজকের এমসিকিউ সিরিজ। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, সম্রাট জাহাঙ্গীরের ছোটবেলার বা প্রকৃত নাম কি ছিল? তো সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম ছিল সেলিম। এখানে বলা হয়েছে সুফি সন্ত, ব্যাখ্যাটা দেখো তোমরা, সুফি সন্ত শেখ সেলিম চিশতির নাম অনুসারে আকবর তার পুত্রের নাম রেখেছিলেন সেলিম। আকবর তাকে ভালোবেসে শেখু বাবা বলেও ডাকতো। এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেছিল। শেখু বাবা কাকে বলা হতো? শেখু বাবা বলা হতো জাহাঙ্গীরকে। কে বলতো? আকবর ভালোবেসে তাকে ডাকতো। আর তার আসল নাম ছিল জাহাঙ্গীরের সেলিম। ঠিক আছে? এবং কার নাম অনুসারে এটা আকবর রেখেছিল? সেলিম চিশতির নাম অনুসারে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? তো মুঘল সম্রাট জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে, তোমরা জানো যে 1605 খ্রিস্টাব্দে আকবর মারা গিয়েছিল। তোমরা শুনেছিলে যে আসিরগড়ে যুদ্ধ ছিল তার শেষ অভিযান। 1601 খ্রিস্টাব্দে, তারপর 1605-এ আকবর মারা যায়। এবং ঠিক যখন আকবর মারা গেল তখন সেই সিংহাসনে বসলো কে? জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন? তো বসলেন 1605 খ্রিস্টাব্দে। ঠিক আছে? দেখো এখানে ব্যাখ্যাটা কি দেওয়া আছে। সম্রাট আকবরের মৃত্যুর পর 1605 খ্রিস্টাব্দে তিনি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। তাহলে সে কোন উপাধিটা নিয়েছিল বসার সময়? নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী, এই উপাধি ধারণ করে সে সিংহাসনে বসলেন। পরবর্তী প্রশ্ন দেখব, জাহাঙ্গীর শব্দের অর্থ কী? জাহাঙ্গীর শব্দের অর্থ হলো বিশ্বজয়ী। বিশ্বজয়ী। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা দুর্গে প্রজাদের সুবিচারের জন্য ন্যায় বিচারের ঘণ্টা জঞ্জির ই আদাল স্থাপন করেছিলেন? ঠিক আছে? দেখো, তিনি আগ্রা দুর্গ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত একটি শিকল বেঁধে রেখেছিলেন। সেই শিকলের সাথে যুক্ত ছিল কিছু ঘণ্টা। কোনো মানুষ যদি বিচার চাইতে এসে সেই ঘণ্টা বা শিকলে টান মারতো তাহলে সেই ঘণ্টা বাজতো এবং বলা হতো নাকি যে কোনো মানুষকে তিনি ফেরাতেন না, অর্থাৎ যেই তার কাছে বিচার চাইতে আসতো তাকেই তিনি বিচার দিতেন, ন্যায় বিচার দিতেন। ঠিক আছে? তো এই যে এই শিকলটাকে কি বলা হতো? জঞ্জির ই আদাল। জঞ্জির মানে জানো শিকল, আর জঞ্জির ই আদাল এটা, ঠিক আছে, এটা কে এই প্রথা স্থাপন করেছিলেন? এটা করেছিল জাহাঙ্গীর। ঠিক আছে? এটা করেছিল কে? জাহাঙ্গীর। তারপর দেখো, জাহাঙ্গীরের নির্দেশে কততম শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? তো জাহাঙ্গীরের নির্দেশে পঞ্চম শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তোমরা জানো যে পঞ্চম শিখ গুরুকে? গুরু অর্জুন দেব। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে বিদ্রোহী রাজপুত্র খসরুকে সাহায্য করার অপরাধে মৃত্যুদণ্ড দেন? তাহলে এখান থেকে জানতে পারলাম যে তিনি যে শিখ গুরুকে মেরেছিলেন, মানে তাকে হত্যা করেছিলেন, কেন করেছিলেন? কারণ তার একটা পুত্র, অর্থাৎ জাহাঙ্গীরের একটা পুত্র ছিল, তার নাম কি? খসরু। তার নাম কি? খসরু। এই খসরু বিদ্রোহ করেছিল তার নিজের পিতার উপরেই। ঠিক আছে? এবং সেই গুরু অর্জুন দেব তাকে সাহায্য করেছিল, তার সেই ছেলেকে বা পুত্রকে সাহায্য করেছিল সেই বিদ্রোহে। সেই জন্য রেগে সে তো তার নিজের পুত্রকে তো মারেনি, কিন্তু সেই গুরু অর্জুন দেবকে সে হত্যা করেছিল। ঠিক আছে? এবং মনে রেখো এটা হচ্ছে পঞ্চম শিখ গুরু। ঠিক আছে? তাহলে উত্তর কি হলো? গুরু অর্জুন দেব। পরবর্তী প্রশ্ন, 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কোন পুত্র তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন? তো মনে রেখো, খসরু মির্জা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নূরজাহানের
আসল নাম কী ছিল? নূরজাহানের আসল নাম কী ছিল? নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নিসা, ঠিক আছে? মেহেরুন্নিসা ছিল নূরজাহানের আসল নাম, ঠিক আছে? নূরজাহান কথাটার অর্থ কী? জগতের আলো। হ্যাঁ, এটা পরবর্তীকালে আসছে। সম্রাট জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে মেহেরুন্নিসা বা নূরজাহানকে বিবাহ করেছিলেন? মনে রেখো, এই নূরজাহান আসলে একজন বিবাহিত ছিল যখন তার বিয়ে হয়, মানে জাহাঙ্গীরের সাথে যখন তার বিয়ে হয় তার আগেই তিনি একটা বিয়ে করেছিলেন। তো তার স্বামী মারা গিয়েছিল, তারপরেই তিনি জাহাঙ্গীর তাকে তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেছিলেন, ঠিক আছে? এবং জাহাঙ্গীরই তাকে এই নূরজাহান উপাধিটাও দিয়েছিল। নূরজাহান কথার অর্থ হলো নূর অর্থাৎ আলো, জাহা মানে হচ্ছে জগৎ, দুনিয়া, ঠিক আছে? জগতের আলো। তো কত সালে বিয়ে করেছিলেন? 1611 খ্রিস্টাব্দে বিবাহ করেছিলেন, ঠিক আছে? জাহাঙ্গীর এবং নূরজাহান বিবাহ হয়েছিল 1611। পরবর্তী প্রশ্ন, নূরজাহান শব্দের অর্থ কী? জগতের আলো, এটা কিছুক্ষণ আগেই বললাম। পরবর্তী প্রশ্ন, নূরজাহানের পিতার নাম কী ছিল, যাকে জাহাঙ্গীর ইতিমাদ-উদ-দৌলা, ঠিক আছে, ইতিমাদ-উদ-দৌলা এই উপাধিটা দিয়েছিল জাহাঙ্গীর, কাকে দিয়েছিল? নূরজাহানের পিতাকে দিয়েছিল। তো তার নাম কী ছিল? পিতার নাম কী ছিল? মির্জা গিয়াস বেগ, মির্জা গিয়াস বেগ। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালকে মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ বলা হয়? দেখো, মুঘলদের স্বর্ণযুগ, শুধু যদি স্বর্ণযুগ থাকে তাহলে তোমার শাহজাহান বলবে। যদি বলা হয় চিত্রশিল্পের স্বর্ণযুগ তাহলে উত্তরটা হবে জাহাঙ্গীর। তাহলে বুঝতে পারলে প্রশ্ন দুটোর পার্থক্যটা বুঝতে পারলে? যদি বলা হয় যে মুঘল আমলের স্বর্ণযুগ কাকে বলা হয়, স্থাপত্যের স্বর্ণযুগ, তখন সেক্ষেত্রে শাহজাহান, কারণ শাহজাহান প্রচুর কিছু স্থাপনা করে গিয়েছিল, অনেক স্মৃতিসৌধ সে রেখে গিয়েছিল, ঠিক আছে? আর যদি বলা হয় চিত্রশিল্পের সবথেকে স্বর্ণযুগ কাকে বলা হয়, তাহলে উত্তরটা হবে জাহাঙ্গীর, ঠিক আছে? তো জাহাঙ্গীরের নিজে একজন উচ্চমানের, বলছে জাহাঙ্গীর নিজে একজন উচ্চমানের চিত্রশিল্পী ছিলেন বা পরোপকারী ছিলেন। তিনি বলতেন কোনো ছবির, একটু মুছে দিই, কোনো ছবির রেখা দেখে তিনি বলে দিতে পারেন যে সেটি কোন শিল্পীর আঁকা। তো তিনি মানে যেমন সে শিল্পকে ভালোবাসতো তেমনি সে শিল্পীদেরকেও ভালোবাসতো। প্রত্যেকটা শিল্পীর কাজ সে এতটাই ভালোভাবে জানতো, সে ছবি দেখলেই বলে দিতে পারতো এটা কার আঁকা, তার মানে নোট দেখার দরকার পড়তো না। পরবর্তী কথা, প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী উস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের দরবারে প্রধান চিত্রশিল্পী ছিলেন? তাহলে এটা জানতে পারলাম যে উস্তাদ মনসুর একজন কী ছিলেন? প্রধান চিত্রশিল্পী। কার আমলে ছিলেন? অফকোর্স এটা জাহাঙ্গীরের আমলেই হবে, ঠিক আছে? তারপর, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, এবং এই তুজুকি জাহাঙ্গীরি জাহাঙ্গীর নিজেই লিখেছিলেন, ঠিক আছে? এই তুজুকি জাহাঙ্গীরি এই গ্রন্থটি সম্রাট জাহাঙ্গীর কোন ভাষায় রচনা করেছিলেন? ফার্সি ভাষায় রচনা করেছিলেন। তাহলে বুঝতেই পারছো যে বাবর, আমরা এর আগে দেখেছিলাম বাবর, আর তার সাথে এখন দেখলাম জাহাঙ্গীর, এই দুজনেই কিন্তু তোমার নিজেদের আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন, ঠিক আছে? এটা পরীক্ষাতে খুব এসেছে তাই বলে দিলাম। পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ইংরেজ দূত হিসাবে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন? তো তিনি এসেছিলেন 1608 খ্রিস্টাব্দে। ক্যাপ্টেন হকিংস 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তো ইংরেজরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার আমলে ভারতে প্রবেশ করেছিলেন? তখন কে ছিল ভারতে? বলবে জাহাঙ্গীরের আমলে ভারতে প্রবেশ করেছিল, ঠিক আছে? তো প্রথম কে এসেছিল? ক্যাপ্টেন হকিংস, এবং তিনি খুব অতটা ব্যবস্থা কিছু করতে পারেনি, তারপর আবার অনেকে আসবে 1608 খ্রিস্টাব্দে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ঠিক আছে? দেখো এখানে একটা কথা আছে যে তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে কার কাছ থেকে পারমিশনটা নিয়েছিল? প্রথম জেমসের চিঠি নিয়ে হেক্টর নামক জাহাজে করে সুরাটে পৌঁছান এবং পরে আগ্রায় জাহাঙ্গীরের কাছে আসেন। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে, যে প্রশ্নটা কি, তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে হেক্টর নামক জাহাজে করে সুরাটে পৌঁছান এবং পরে আগ্রায় জাহাঙ্গীরের কাছে আসেন, ঠিক আছে? তাহলে এখান থেকে তিনটে কথা জানতে পারলে, কার কাছ থেকে সে পারমিশনটা নিয়েছিল? তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে এসেছিলেন, বেশ। কোন জাহাজে করে এসেছিল? হেক্টর নামক জাহাজে করে এসেছিল। কোথায় এসেছিল? সুরাটে এসেছিল। পরে তিনি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন, অর্থাৎ তিনি
জাহাঙ্গীরের দরবারেই প্রথম কিন্তু প্রবেশ করেন। পরবর্তী প্রশ্ন, ফরাসি ভাষায় পারদর্শী হওয়ায় জাহাঙ্গীর ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন? এটা খুব ইম্পর্ট্যান্ট। ইংলিশ খাঁ নামে ভূষিত করেছিলেন কাকে? ক্যাপ্টেন হকিন্সকে। কারণটা কী ছিল? কারণ এই ক্যাপ্টেন হকিন্স খুব ভালো নাকি ফরাসি ভাষায় কথা বলতে পারতেন, পারদর্শী ছিলেন, ঠিক আছে? সেই জন্য তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের আনুষ্ঠানিক রাজদূত হিসাবে স্যার থমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন? আরেকবার বলছি, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের আনুষ্ঠানিক রাজদূত হিসাবে স্যার থমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন? তো এর উত্তরটা হবে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুটির স্থাপন করেন? তো সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? কোথায় তাদের বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন? সুরাটে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1613 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1613 খ্রিস্টাব্দে, সালটাও মনে রেখো। 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষে ফ্যাক্টরি স্থাপন করেছিল, ঠিক আছে? তারপর সিকান্দ্রায় অবস্থিত সম্রাট আকবরের সমাধিসৌধটি নির্মাণ কাজ কে সম্পন্ন করেছিল? তো বাবার ফেলে যাওয়া কাজ কমপ্লিট করেছিল জাহাঙ্গীর, ঠিক আছে? আকবরের সমাধি কোথায় আছে? সিকান্দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আকবর এই সমাধির পরিকল্পনা ও কাজ, দেখো এখানে একটা কথা লেখা রয়েছে যে আকবর এই পরিকল্পনা ও কাজ শুরু করলেও 1613 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এটি নির্মাণ কাজ শেষ করেন, ঠিক আছে? দেখো, কাশ্মীরের বিখ্যাত শালিমার বাগ বা শালিমার বাগান সেটা কে নির্মাণ করেছিলেন? তো এটা নির্মাণ করেছিলেন শালিমার বাগ জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তাহলে তোমরা এটা জানতে পারলে যে শালিমার কোথায় আছে? শালিমার আছে কাশ্মীরে, ঠিক আছে? এবং এটা কে নির্মাণ করেছিলেন? জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট 1617 খ্রিস্টাব্দে ভারতে তামাকের ব্যবহার ও ধূমপান ক্ষতিকারক বিবেচনা করে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলেন? তাহলে ভাবো, কোন সম্রাট 1617 খ্রিস্টাব্দে ভারতে তামাকের ব্যবহার এবং ধূমপান নিষিদ্ধ ব্যান করে দিয়েছিলেন? কে করেছিল? জাহাঙ্গীর করেছিল। পরবর্তী প্রশ্ন, দেখো এই এই তামাক নিয়ে এসেছিল কারা? এই তামাক কিন্তু প্রথমে ভারতীয়রা জানতো না। এই তামাক নিয়ে এসেছিল পর্তুগিজরা, ঠিক আছে? পর্তুগিজরা আকবরের আমলে প্রচুর পরিমাণে তামাক চাষ এখানে শুরু করে এবং তখন থেকেই এটা প্রচলিত হয় এবং এটা দেখতে পায় যে এটা শরীরের জন্য ক্ষতিকারক, তো জাহাঙ্গীর এটাকে ব্যান করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেখো বলেছে যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত বলো? লাহোরে অবস্থিত, ঠিক আছে? শাহদারা। দেখো, জাহাঙ্গীর হলেন ভারতের বাইরে, বলছে জাহাঙ্গীর হলেন ভারতের বাইরে সমাধি থাকা 3 জন মুঘল সম্রাটের একজন। বাকি দুজন হলেন বাবর কাবুল, যার ইয়েটা কোথায় আছে? কাবুলে, এবং বাহাদুর শাহ জাফর ইয়াঙ্গুনে যেটা আছে, ঠিক আছে? তাহলে বলে দিই, দেখো এই বাহাদুর শাহ জাফর এটা পরে না পরে এটা মুখস্থ রাখো না রাখো, এইটা অবশ্যই দেখো যে বাবরের সমাধিটা কোথায় রয়েছে? কাবুলে রয়েছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যে প্রথমে কিন্তু বাবরকে সমাধি দেওয়া হয়েছিল আরামবাগে, ঠিক আছে? আরামবাগে, উত্তরপ্রদেশে। পরবর্তীকালে সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে, কারণ তার ইচ্ছা ছিল যে আমি কাবুলে মরতে চাই, তো কাবুলে তাকে সমাধি, তার দেহটাকে নিয়ে গিয়ে আবার কাবুলে গিয়ে সমাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে? বুঝতেই পারছো রাজাদের কী না হয়। পরবর্তী প্রশ্ন, 1626 খ্রিস্টাব্দে ঝিলাম নদীর তীরে কোন মুঘল সেনাপতি সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানকে বন্দী করেছিলেন? 1626 খ্রিস্টাব্দে ঝিলাম নদীর তীরে কোন মুঘল সেনাপতি সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানকে বন্দী করেছিলেন বলো? উত্তরটা হচ্ছে মহাবাত খাঁ, ঠিক আছে? মহাবাত খাঁ। অতটা ইম্পর্টেন্ট নয়, এটাও দেখতে পারো। বলছে নূরজাহান জুনটা বা নূরজাহান চক্রের অন্যতম সদস্য নিচের কে ছিলেন না? নূরজাহান জুনটা বা নূরজাহান চক্রের অন্যতম সদস্য, মানে নূরজাহান চক্র বলে বা নূরজাহান জুনটা বলে একটা বলতে পারে একটা কমিটি ছিল, সেখানে বেশ কিছু সদস্য ছিল, তাদের মধ্যে কে ছিলেন না? তো মহাবাত খাঁ ছিলেন না, যে ওই জাহাঙ্গীর এবং নূরজাহানকে বন্দি করেছিল,
সেই তারই কথা বলা হচ্ছে। তো দেখো এখানে ব্যাখ্যাটা দিয়েছে 1611 থেকে 1622 খ্রিস্টাব্দে পর্যন্ত মুঘল প্রশাসন নূরজাহানের এই চক্রটি ব্যাপক প্রভাব ছিল। মহাবত খাঁ এর বিরোধী ছিলেন। মানে হচ্ছে কি, নূরজাহান সে নেশাতে ডুবে থাকতো, ঠিক আছে। তো বেশিরভাগটাই সে তার মানে জীবনটা ওই শিল্প কলা এসবের মধ্যেই মানে ইয়েতে থাকতো। তার রাজ্য পরিচালনা করতো বেশিরভাগটাই, সেটা হচ্ছে শাসন পরিচালনা করতো এই নূরজাহাঁ, যাকে তিনি বিবাহ করে নিয়েছিলেন। সেই নূরজাহাঁই বলতে পারো শাসন কার্যটা পরিচালনা করতেন, ঠিক আছে। তো তারই তৈরি করা একটা কমিটি ছিল এই নূরজাহান চক্র বা জুনটা, ঠিক আছে। যেমন 40 চক্র বানিয়েছিল ধরো এই যে তোমার ইলতুৎমিশ, ঠিক আছে, ঠিক সেই রকমই। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন বিখ্যাত ইতালীয় পর্যটক ভারতে এসেছিলেন? কোন বিখ্যাত ইতালীয় পর্যটক ভারতে এসেছিলেন বলো? পিয়েত্রা দেল্লা ভেল্লে, ঠিক আছে, পিয়েত্রা দেল্লা ভেল্লে ইতালীয় পর্যটক। নূরজাহানের প্রথম স্বামী নাম কি ছিল? নূরজাহানের প্রথম স্বামী আমি কি বলেছিলাম যে নূরজাহান যখন শাহজাহানের সাথে জাহাঙ্গীরের সাথে বিবাহ হলো, তার আগে একজন তার স্বামী ছিল, মানে তার আগে তিনি বিবাহিত ছিলেন। তো তার আগের স্বামীর নাম ছিল শের আফগান বা আলী কুলি বেগ, ঠিক আছে, শের আফগান বা আলী কুলি বেগ। তো বলা হয় নাকি এটা একটা কনস্পিরেসি আছে যে নূরজাহানকে বিবাহ করার জন্যই, হ্যাঁ, তিনি বর্ধমানের একজন জায়গির ছিলেন, হ্যাঁ, তো বর্ধমানের ফৌজদার ছিলেন। তো বলা হয় নাকি যে এই নূরজাহানকে বিবাহ করার জন্যই জাহাঙ্গীর কৌশলে ওই আলী কুলি বেগকে হত্যা করান এবং তারপর নূরজাহানকে বিয়ের প্রস্তাব দেন। নূরজাহান কিছুটা বলতে পারো বাধ্য হয়েই, যখন কোনো উপায় না থাকা সত্ত্বেও, এবং পরবর্তীকালে নূরজাহানও খুব চালাক ছিলেন। পরবর্তীকালে তিনি পুরো শাসনভারটাকে বলতে পারো দিল্লির কিছুটা সময়কাল ছিল দিল্লির শাসনভারটাকে ওই পরিচালনা করতো। তো যাই হোক, সেগুলো কতটা কি সত্যি না সত্যি সেটা জানা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী আবুল হাসানকে জাহাঙ্গীর কোন উপাধিতে ভূষিত করেছিল? তো আবুল হাসানকে মনে রেখো নাদির উজ জামান এই উপাধিতে ভূষিত করেছিলেন। কোন উপাধিতে ভূষিত করেছিলেন এবং কাকে করেছিলেন? জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পীটার নাম কি? চিত্রশিল্পী আবুল হাসান, তাকে তিনি নাদির উজ জামান এই উপাধিতে ভূষিত করেছিলেন। নাদির উজ জামান শব্দের অর্থ হচ্ছে যুগের বিস্ময়। অন্যদিকে উস্তাদ মনসুর পেয়েছিলেন নাদির উল আসার। তাহলে নাদির উল আসার পেয়েছিল কাকে দেওয়া হয়েছিল? নাদির উল আসার দেওয়া হয়েছিল উস্তাদ মনসুরকে, এবং নাদির উজ জামান এই উপাধিটা দেওয়া হয়েছিল হাসানকে, আবুল হাসানকে। মনে থাকবে তো? পরবর্তী প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের। জাহাঙ্গীরের মাতা তথা আকবরের প্রধান মহিষী মরিয়াম উজ জামিনীর প্রকৃত নাম কী ছিল? মরিয়াম উজ জামিনীর প্রকৃত নাম ছিল হারখাবাই হীরা কুমারী। হারখাবাইটা আমি মনে রেখো, ঠিক আছে। বলছে তিনি অম্বরের জয়পুর রাজা রাজপুত শাসক ভরমলের কন্যা ছিলেন, যিনি ইতিহাসে যোধাবাই নামেও বহুল পরিচিত। তাহলে এই যোধাবাই কে ছিলেন? ওই হরকাবাই ছিল আসলে যোধাবাই, ঠিক আছে। জাহাঙ্গীরের মাতা তিনিই ছিলেন জাহাঙ্গীরের মাতা। তাহলে এই যোধাবাইয়েরই পুত্র হচ্ছে কে? এই জাহাঙ্গীর মাতা তথা আকবরের প্রধান মহিষী স্ত্রী আর কি। কী নাম ছিল? মরিয়াম উজ জামিনী, ঠিক আছে, মরিয়াম উজ জামিনী। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, সম্রাট জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? সম্রাট জাহাঙ্গীর 1627 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। বলছে কাশ্মীর থেকে লাহোর ফেরার পথে রাজৌরি নামক স্থানে তিনি মারা যান। তার মৃত্যুর পর যুবরাজ খুররাম, আমি একটু মুছে দিচ্ছি, যুবরাজ খুররাম শাহজাহান নাম নিয়ে সিংহাসনে বসেন, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা শাহজাহান সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। কোশ্চেনগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে মন দিয়ে মনে রেখো, ঠিক আছে। আর পারলে লিখে নিও, সেটা সবথেকে ভালো। আর যদি না লিখতে পারো অন্ততপক্ষে 2-4 বার দেখে নাও। 2-4 বার দেখে নিলেও জিনিসটা মাথার মধ্যে থেকে যাবে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে তোমার পরবর্তীকালে রিভিশন করতে অসুবিধা হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে এই ক্লাসটাকে রেডি করো, ঠিক আছে। বাই।